বললেন যে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে ইষ্টবিতি করে একটু জোস্তি দিই। তখন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন যে প্যারিদা কদিনের ইষ্টবিতি জমা করলেন? তিনি বললেন ঠাকুর আমি তো 30 দিনের ইষ্টবিতি জমা করলাম। ঠাকুর বললেন না তো, আপনার 28 দিনের ইষ্টবিতিতেই আমার কাছে আসছে নাকি? কিন্তু উনি ঠাকুরের সঙ্গে থাকার লোক, চিন্তা করছেন। কিন্তু 28 দিনের ইষ্টবিতি ঠাকুর বললেন, উনি তো চিন্তায় একদম পাগল হয়ে গেলেন যে আমি 30 দিন ইষ্টবিতি করলাম, 30 দিনের ইষ্টবিতি জমা করলাম, অথচ ঠাকুর বলছে যে 28 দিনের ইষ্টবিতি তার এখানে নাকি? তারপরে উনি অনেক চিন্তা করার পরে ওনার মনে আসলো যে 19-20 এই মাসের দুই দিন আমার শরীর খারাপ ছিল, আমার জ্বর হয়েছিল, রাত্রে আমি ঘুমাতে পারি নাই, সকালবেলা আমার ঘুম পেয়ে গেল। প্যারিদার ইষ্টবিতি করতে বলা হয়ে গেল। এই 2 দিনের ইষ্টবিতিটাই উনি গ্রহণ করেন, উনি ইষ্টবিতি করেছেন। আজিয়া প্রভাতে না করে সময় মতো করেন, ওই সময় না করে দেরি হয়ে গেলেন। তিনি যে ঠাকুরকে নিবেদন করে বললেন যে ঠাকুর 19 তারিখ আর 20 তারিখ আমার 2 দিন শরীর খারাপ থাকে, আমি একটু বেলা করে উঠলাম নাকি, আর সেই বেলা করে রাত্রে ঘুমাতে পারিনি, ভোরবেলা আমার ঘুম পেয়ে গেল। আমার মনে হয় কি যে এই 2 দিনের ইষ্টবিতিটাই আপনার কাছে পৌঁছাই। ঠাকুর বললেন জ্যেষ্ঠদা নেই প্যারিদা, ইষ্টবিতির সময় যখন হয়ে যায় তখন আমি হাত পেতে বসে, আমার 2 হাত পেতে বসে, আমার ছেলে মেয়ে সন্তানরা ইষ্টবিতি প্রদান করেন, আমি 2 হাত করে। আর যখনই ওই ইষ্টবিতির সময়টা কর্তন হতে থাকে, আস্তে আস্তে অনেক যারা ইষ্টবিতি করে না, ওইটা ইষ্টবিতি খাতায় আসে না, ওটা পূর্ণামীর খাতা নাকি। আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে ইষ্টবিতিটা সময় মতোই করতে হবে। তাই তিনি 3টা উপমা দিলেন নাকি। কারণ আমার ঠাকুর পরিবার প্রত্যেকেই কোনো কথা বলতে গেলে যত সময় পর্যন্ত ক্লিয়ার না হয়, আচার্যদেবের কাছে দেখেন না এত বকেন, এটা কি সবার পক্ষে সম্ভব না? একটা বাচ্চাকেও যেমন বুঝাবেন, একটা বুড়াকেও তেমনই বুঝাবেন নাকি। তারও আপনি ভাবতে পারবেন না, আপনি ছেলেকে কোনো দাম দেবেন না, বাচ্চাটাকে কি বলা যায় ছাড়ো। কিন্তু উনি ওকেও এমনভাবে বলবেন যে মনে হবে যে তার উপরে যেমন একটা কিছু দায়িত্ব আছে নাকি। এই এত করে তিনি বুঝিয়ে দিলেন। উঠে এসে জিজ্ঞাসা করলাম প্রথমেও, তোমার কাছে ইষ্টকে আম আছে নাকি? বলে হ্যাঁ আছে নাকি। তো ওরও একটা লাভ হয় যে পুরানোটা তার সার্থক হয়, ইষ্টের জিনিস ইষ্টের লোকেরা খেলে আনন্দ। এই দুপুরবেলা যে ভোগ হলো, আমাদেরকে তো প্রসাদ বুঝতে পারেন সুপ্রিয়া, আমার এখানে সব কিছু তো অটোমেটিক আসে বেশি, আমরা ওটা আবার যত্ন করে সন্ধ্যা পর্যন্ত রাখি। কোনো গুরু ভাই যদি চলে আসেন তাদেরকে একটুখানি দেওয়া হয়, যদি না আসে তো সন্ধ্যার পরে আমরা খেতে। কিন্তু এইটুকু সময়টা কার ভাগ্যে আছে। আচ্ছা, এই যে দুনিয়াটা দাদা আমরা মানুষজন পেয়েছি, এই জীবনটা খেলার ঘর নয়, এটা বড় গম্ভীর জিনিস, বুঝতে পারলেন? এই যে বাবা বলছিলেন, বাবার থেকে গল্প হচ্ছে 84 লক্ষ জনই ভ্রমণ করার পরে শ্রেষ্ঠ জলবায়ু একবার মানুষ জন্ম হয়। ঈশ্বরের অনুরূপ, ঈশ্বরের অনুরূপ কেন হয়? আর ঈশ্বরের অনুরূপ ধরো হয় কেন? যেমন আমি বাবা, আমার ছেলেকে যদি আমি একটা কথা বলি তো আমার ছেলে আমার মতো তাই আমার কথাটা বুঝতে পারবে। তা আমরা যে পরম পিতার সন্তান, তার মতো করে আমাদেরকে পড়েছেন। দেখো তার না, আমি এখন খাবো না, আপনি খান না, খান না আপনি, আমরা খাচ্ছি আপনি খাচ্ছেন না। না, আমার এমনি আনন্দ, আপনারা খেলেই আনন্দ। আমার প্রত্যেকটা এক জিনিসের মানে হিসাব কিতাব আছে, বুঝলেন তো। আমি ওই সকালবেলা যাব, একটা রুটি যদি কিছু না থাকে দাদা, বা আবির করে তো লাভ নাই, রাতের রুটি হয় তো 2-4 রুটি বেঁচে যায়। তা সকালবেলা যদি ওই এখন ছেলে স্কুল যায়, তার জন্য জল খাবার তৈরি করতে হয়, তার টিফিন দিতে হয়, কারণ সে 8টার সময় 8:30টায় যায় আর এই 4টার সময় আসে, তার দুপুরের খাবারও দিতে হবে।
এখন ওর ভাগ্যে আমিও একটু গরম টরম পেয়ে যাই, আর নাইলে ওই চা হয়ে গেল, সকালবেলা একবার চা বিস্কুট খেয়ে নিলাম, 8টার সময় আবার চা হলো, আর একটা রুটিকে বয়েল করে ওটা মধ্যে মেরে দিলাম। আমার ওই সারা ওই দুপুরবেলা সকালবেলা শেষ নাকি, তারপরে এখন দুপুরে ঠাকুর যা জোগাড় করে তাই খাই নাকি। এর জন্য বাইরে আমি কোনো দোকানে বসে আমি কিছু খাই না, খেলে আমার ক্ষতি করে, বুঝলেন তো, খেলে আমার ক্ষতি করে। এই জন্য এখানে কয়টা পরিবার আছেন আপনারা? এখানে ওই যে স্বামী স্ত্রী ওই যে মারা ওই যে ওই ঝাড়ু মারছিলেন ওরা এক পরিবার, আর পুরোহিতরা 2 পরিবার, আর ওই যে একটা দারোয়ান আছে তার তো পরিবার নাই, তো মোটামুটি এখানে 3টে পরিবার মানে, আর বাকি সব সিঙ্গেল। পুরোহিত যে 2 জন আছেন তার মধ্যে একজনের পরিবার, ঠিক আছে। মানে বলা বাহুল্য না দাদা, এনার বয়স পাখা ছিল না নাকি, এই বিছানার উপরে চাদর বিছিয়ে ঘুমার ব্যবস্থা ছিল না, 2.5 মণি চালের বস্তা বিছিয়ে তার উপরে গামছাটাকে বিছিয়ে আরেকটা 2.5 মণি চালের বস্তাকে দুগনা করে মাথায় দিয়ে আমার জীবন ছিল ঘুমানো। তা আমি এখন রাজার মতো আছি, তো বলেন তো আমি কি না পেলাম? হ্যাঁ, যার একটা হাত পাখা ছিল না তার উপরে 5টা পাখা পড়ছে। আর একটা কথা আপনি বললেন, আমি মূর্খ, পড়াশোনা ঠিকই নাই, তাই না? একটা কথা আমাদের আগেই বললেন, লেখাপড়া শেখেন নাই দাদা, ওই শিখেছি ভালো ভালো ঋত্বিক, মানে খুব ভালো পড়াশোনা ঋত্বিক, আর যদি ঠাকুর রাগ করে করুক, তাই না, তাদের মুখের বাণী আর যে যাজনের ফর্মুলা, আর জমিন আসমান অন্তর। আপনি অল্প সময়ে একটা কথা বললেন, আমি 50 আমার জন্ম, তাই না, আর 66-এ দীক্ষা নিয়েছি 10 বছর বয়সে। আমাদের শুনি চলে আসেন ঠাকুর কাছে, তখন ঠাকুর জিজ্ঞাসা করলেন যে এখানে কি এমন জিনিস আছে যে ছোট বড় সবাই খেতে পারে, আর 12 মাস খেতে পারে, কারো শারীরিক কোনো ক্ষতি করবে না, কি আছে? তো তার পিছনে একটা রহস্য আছে ঠাকুর এই বলার জন্য, বুঝলেন তো। তো পান্ডারা বললেন যে ঠাকুর এটা শুকনো ড্রাই জায়গা, এখানে 6 ঋতুতে দই খাওয়া যেতে পারে, এখানে দই কখনো শারীরিক ক্ষতি করে না, শীতকালে গরম দই খাওয়া যেতে পারে। তো এখানে দই চিড়া হচ্ছে প্রধান খাদ্য। ঠাকুর বললেন যে আগের বার যখন আসছিলাম তখন দই চিড়াই খেয়েছিলাম। পান্ডাজি বললেন যে ঠাকুর আমার বয়স 80 বছর, আমি 20 বছরের লেখাপড়ায় ছিলাম, আমার বাকি 60 বছর থেকে আমি কিন্তু বাবার সেবায় আছি, আপনি আসলে আমি জানতে পারতাম, তা আপনি আসলেন না, তো আমি আপনাকে পাইনি, জানতে পারিনি, তা দই চিড়াটা খেলেন কখন আসলেন, কখন খেলেন, বুঝলেন তো। ঠাকুর বলছেন যে আমি আগে যখন এসেছিলাম তখন দই চিড়ে খেয়েছি। আগে আসছিলাম তো দই চিড়েই খেয়েছিলাম। তো ঠাকুর বলছে খাইছি, ঠাকুর তো ধরা দিতে চান না, নিজেকে নিজে ঠাকুর কখনো তো বলেননি যে আমি মহাপুরুষ ভগবান নাকি, বা ঠাকুর কোনদিন বলেছেন কোথাও আছে? কোথাও নাই। তো ঠাকুর খাইছি, তখন পান্ডাজি বললেন না ঠাকুর, आप यहाँ पर आए हुए हैं, आप यहाँ पर बैठे हुए हैं, বুঝতে পারেন তো হিন্দিটা? আমরা সব ওখানে হিন্দি, হ্যাঁ হিন্দি ভাষী তো আমরা। তাহলে তো হিন্দি বলি আপনি বাংলা ভালো। দাদা হিন্দি বাংলা আমরা করে দেবো সারা রাত্রে। তারপরে নিয়ে নিই। ঠাকুর বললেন, ওই পান্ডাজি বললেন যে ঠাকুর আমরা তো আপনাকে দেখিনি, দেখি নাই, কখন না আপনি তো কখন এখানে আসেন নাই। আমার দাদুরাও বলতেন এটা বোড়াল বাংলা, এটা রাজার জমিদারের কার্যালয় ছিল, এখানে রামকৃষ্ণ পরমহংসদেব আসছিল, এটা আমার দাদুরা বলতেন এই বোড়াল বাংলা। আর তিনিও এসে পান্ডাদেরকে দেখে আপনার কথাটাই জিজ্ঞাসা করছিলেন, তাকে দই চিড়া খাওয়ার কথাও বলা হয়েছিল, তা তিনি দই চিড়ায় ভোগ গ্রহণ করেছিলেন। ঠাকুর বললেন সেদিনই তো খেয়েছিলাম নাকি, হ্যাঁ উসি দিন খায়া হন। তখন বললেন যে রামকৃষ্ণ ঠাকুর এখানে এসে এই তদন্ত